আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্টার্ট করছি তাহলে। এটা আছে কি কি পড়তে হবে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর আসছে ক্লাসিফিকেশন অফ ইনডোর অ্যান্ড আউটডোর সাবস্টেশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সিলেকশন অ্যান্ড লোকেশন অফ সাইট, মেন কানেকশন স্কিম, equipment and circuit element of substation, their symbols and function, bus bars material types in detail, আর connection diagram and layout of substation with proper notation. তাহলে এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট পার্টস, যেগুলো ভালোভাবে পড়তে হবে। তো এটার মধ্যে সব পুরোটাই থিওরিটিক্যাল আছে, আর হচ্ছে ডায়াগ্রাম যেগুলো থাকবে বাস বার রিলেটেড বা সাবস্টেশন রিলেটেড, সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে নিউমেরিক কিছু নেই, পুরোটাই থিওরিটিক্যাল আর ডায়াগ্রামের উপর বেস করে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনে চলে যাচ্ছি। আচ্ছা, আমাকে বলো সাবস্টেশন বলতে তোমরা কি বোঝো? এনি আইডিয়া? বা দেখেছো কখনো চোখে, বাইরে থেকে কখনো দেখেছো সাবস্টেশন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোথায় দেখেছো বলো? ম্যাম কোলাঘাটে। আচ্ছা, আর সাবস্টেশন বলতে আমরা বেসিক্যালি কি বুঝি বলতে পারবে? মানে সাবস্টেশনে জেনারেলি কি হয়? ম্যাম সাবস্টেশন থেকে তো ইলেকট্রিসিটিটা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করা হয় ওখান থেকে পুরোপুরি। কি যে করা হয়, ইলেকট্রিসিটি ট্রান্সমিশন করা হয় না ডিস্ট্রিবিউশন করা হয়? ট্রান্সমিশন করা হয়। ট্রান্সমিশন করা হয়। আচ্ছা, আর এটা কোলাঘাটেরটা বলছো তো? হ্যাঁ ম্যাম। আর এমনিতে মানে জেনারেলি ধরো যেগুলো কনজিউমার এন্ডে থাকে সেইগুলো কি করা হয় সেই সাবস্টেশন গুলো থেকে? সেগুলো দিয়ে ম্যাম ডিস্ট্রিবিউশন করা হয়। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সাবস্টেশনে বেসিক্যালি কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো বলতে পারবে? জেনারেলি সাবস্টেশনে কি কি থাকতে পারে, বেসিক তোমার আইডিয়া থেকে বলো, নর্মাল কি কি লাগতে পারে? ম্যাম ট্রান্সফরমার থেকে ভেরি গুড। স্টেপ আপ স্টেপ ডাউন করার জন্য। হুম। আর আর কি কি লাগতে পারে? এই যে এতগুলো সাবজেক্ট পড়ছো, ধরো এখনো অবধি যা যা সাবজেক্ট পড়েছো, একটু ভাবো কি কি লাগতে পারে। ধরো তোমার মেজারমেন্টের কিছু লাগতে পারে, কারেন্ট ট্রান্সফরমার, পোটেনশিয়াল ট্রান্সফরমার পড়েছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওগুলো থাকে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি কি কি থাকে। থার্ড ইয়ারে পড়বে তোমরা সুইচ গিয়ার প্রোটেকশন, তো সেখানে আছে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। সার্কিট ব্রেকার থাকে, রিলে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ট্রান্সফরমার বলে ট্রান্সফরমার থাকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ঠিক আছে। তারপর জেনারেটর থাকছে, মানে ডিফারেন্ট মেশিনস যেগুলো আমাদের দরকার সেগুলো থাকে। তো সাবস্টেশনের ভিতরে যদি কখনো যাও তখন দেখবে যে এইগুলো এক একটা লাইন ধরে ফেজ ধরে এগুলো কানেক্টেড থাকে। তো সাবস্টেশনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। আইসোলেটর থাকে, ঠিক আছে। আইসোলেটর কেন থাকে? আইসোলেটর বা সার্কিট ব্রেকার এগুলোর মেন ফাংশন হচ্ছে কোনো সিস্টেমের ফল্ট হলে ওই সিস্টেমের পার্টটাকে কমপ্লিটলি লাইফ পার্ট থেকে বা লাইফ সেকশন থেকে আলাদা করে দেওয়া। তো সেই জন্য আমরা এরকম টাইপের এলিমেন্ট কিছু কিছু রেখে দিই প্রোটেকশন পারপাসে, লাইটনিং অ্যারেস্টার বা ধরো তোমার এই যে যেমন সার্জ অ্যারেস্টার বা এই আইসোলেটর টাইপের যেই ব্রেকার টাইপের যেই এলিমেন্টগুলো বা ডিভাইসগুলো থাকে সুইচ টাইপের বড় ইলেকট্রিক্যাল, তো সেইগুলোকে আমরা অপারেট করার জন্য ফল্ট কন্ডিশনে আমরা ব্যবহার করে থাকি। তো এইগুলো হচ্ছে ছোট ছোট বেসিক কম্পোনেন্টস যেগুলো আমরা সাবস্টেশনের মাধ্যমে বা সাবস্টেশনের মধ্যে আমরা বেসিক্যালি এইগুলোর মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রিসিটির জিনিসটা পুরোটা ফ্লো করছে। তো এইবার আমরা দেখবো যে সাবস্টেশনে বেসিক্যালি বলতে আমরা কি বুঝি ইন্ট্রোডাকশনে।
তাহলে হচ্ছে a substation is basically a part of an electrical generation, transmission and distribution system. The substations transform voltage from high to low or the reverse, or perform any of several power may flow through several substations at different voltage levels. A substation may include transformers to change voltage levels between high transmission voltages and lower distribution voltages. তাহলে বেসিক্যালি আমরা যখন ট্রান্সমিশন করছি তাহলে তখন আমরা স্টেপ আপ করছি না স্টেপ ডাউন করছি? স্টেপ আপ করছি ম্যাম ট্রান্সমিশনে। ভেরি গুড। তাহলে ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু এটা সবসময় মাথা রাখবে, ট্রান্সমিশন সবসময় হাই ভোল্টেজে হয়, আর ডিস্ট্রিবিউশন স্টেপ ডাউন করা হয় ম্যাম। তাহলে কনজিউমার এন্ড বা এই সাইডে যখন আমরা সাপ্লাই দিচ্ছি, ডিস্ট্রিবিউট করছি পাওয়ার, তখন কিন্তু জিনিসটাকে আমরা ভোল্টেজটা কমিয়ে দিচ্ছি, লো লেভেল করে দিচ্ছি। তো ট্রান্সমিশন সবসময় হাই ভোল্টেজে হচ্ছে, আর ডিস্ট্রিবিউশন সবসময় আমরা লো ভোল্টেজে প্রোভাইড করছি। আচ্ছা, এবার বলতে পারবে যে কেন ট্রান্সমিশন বা ট্রান্সমিশন কেন হাই ভোল্টেজেই করা হয়? ম্যাম ওই লস কমানোর জন্য। হ্যাঁ, আর একটু ভেবে বলো, একটু টাইম নিয়ে ভেবে তারপর বলো, একটু ভেবে বলো, এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেই জন্যই আমি জিজ্ঞেস করছি। দাঁড়াও, আশিক জয়েন করেছে, বাকিরাও একটু কোঅপারেট করো, একটু বলার চেষ্টা করো কেন আমরা ট্রান্সমিশনটাকেই মানে হাই ভোল্টেজেই করি। নবীন, অমিত, বলে একদম বেসিক সেন্স থেকে কি মনে হচ্ছে? হ্যালো ম্যাম, একবার কোশ্চেনটা বলবেন? হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা ট্রান্সমিশন যে করছি, ট্রান্সমিশন যখন করছি আমরা হাই ভোল্টেজে কেন করছি? ম্যাম এফিসিয়েন্সির জন্য। হ্যাঁ বলো। ইনক্রিজ হ্যাঁ, কি এফিসিয়েন্সি। কি এফিসিয়েন্সি? হ্যাঁ হ্যাঁ, এফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি গুড। লাভ ম্যাম মানে বিকজ এফিসিয়েন্সিটা কিভাবে মানে আমি ভালো পাচ্ছি, কিসের বেসিসে বলো? ম্যাম বিকজ আমি হাই, বিকজ আমি একটা লং ডিস্টেন্স যাচ্ছে তাই জন্য, মানে আমি ভেরি একটু। গুড, ভেরি গুড। তাহলে লং ডিস্টেন্সের জন্য বেসিক্যালি আমার হাই যদি আমি পাওয়ার ট্রান্সমিট করি বা হাই যদি ভোল্টেজ ট্রান্সমিট করি, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার যে পরিমাণ মানে লস হয়ে যে অ্যামাউন্ট বা যে ভ্যালুটা এসে আমার পৌঁছচ্ছে অ্যাট আদার এন্ড বা যে সাবস্টেশনে, সেখানে একটা পার্টিকুলার যে ভ্যালুটা আমার দরকার, নিয়ারেস্ট ভ্যালুটা আমি কিন্তু ক্যাপচার করতে পারছি। ঠিক আছে, সাপোজ ধরো তুমি, যে আমি ধরো একটা ভরা গ্লাস, ঠিক আছে, একটা পুরো ভর্তি গ্লাস, যেটা একদম পুরো মানে জল মানে একদম পুরো মুখ অব্দি ধরো জল ভরা আছে। এবার ধরো এই জলটাকে নিয়ে তুমি দৌড়চ্ছ, ঠিক আছে, আজকে সকালে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, এবার ওখানে বলেছিলাম কি অর্ধেকটা বোতলের মধ্যে একটা গরম জল ভরে তুমি সেটাকে নিয়ে দৌড়চ্ছ, কিন্তু বোতলটা অর্ধেকটা ভরা। কিন্তু আমি এখন যেটা বলছি সেটা শোনো, এবার হচ্ছে একটা ভরা গ্লাস পুরো একদম মুখ ডুবু অব্দি পুরো জল আছে, ঠিক আছে, এবার সেটাকে নিয়ে তুমি দৌড়াচ্ছ। তাহলে তুমি যখন এরকম মানে একটা ভরা গ্লাস যেটা ওপেন ক্লোজ নয়, সেটাকে নিয়ে যখন তুমি দৌড়চ্ছ, তখন কি হতে পারে যে তোমার যে ভরা যে পরিমাণটা আছে সেটা দৌড়ানোর টাইমে আস্তে আস্তে এবার কমতে থাকবে, পড়তে থাকবে, কারণ ওটা তো ফুল, ঠিক আছে।
তার মানে যদি আমি ভরা গ্লাসটা নিয়ে একটা পয়েন্টে যদি আমাকে পৌঁছতে হয়, এ টু বি যদি আমাকে পৌঁছতে হয়, তাহলে আমায় কি করতে হবে, যে আমাকে পয়েন্ট বি তে বলে দিয়েছে যে আমার পার্টিকুলার, ঠিক আছে, আমার ভরা গ্লাস না হলেও চলবে, কিন্তু আমার কিছুটা পরিমাণ যেন জল থাকে গ্লাসে, আমাকে এরকম একটা অ্যামাউন্ট যেন জল আমার কাছে এসে পৌঁছায়। তো এবার কি করছে, যে এসে পৌঁছচ্ছে যখন, তখন এসে দেখছে যে যে ভরা গ্লাসটা কমতে কমতে কিছুটা পরিমাণ কমে একটা ফিক্সড অ্যামাউন্টে এসে দাঁড়িয়েছে, সেই জলটা আমি পয়েন্ট বিতে এসে ডেলিভার করতে পারছি। তাহলে কি হচ্ছে, কারেন্ট বা ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমার হাই ভোল্টেজে আমি ট্রান্সমিট করছি, তো যেই পরিমাণে আমার পাওয়ার লস হচ্ছে আমার ট্রান্সমিট করার টাইমে লং ডিস্টেন্সে, তখন কি হচ্ছে, তাই সেই লসটা আমাকে, সেই লস হতে হতে যে পার্টিকুলার অ্যামাউন্টটা আমার পড়ে থাকছে, সেটা এসে আমার একটা পার্টিকুলার সাবস্টেশনে এসে পৌঁছাচ্ছে ট্রান্সমিট হওয়ার পর। তার মানে কি, আমি যদি লো ভোল্টেজ দিয়ে স্টার্ট করতাম, তাহলে তাহলে তার চেয়ে আরো অনেক কম, মানে অনেকটা পরিমাণে কম ভ্যালু এসে আমার পার্টিকুলার বি পয়েন্টে পৌঁছতো বা বি সাবস্টেশনে পৌঁছতো। তার মানে এখানে এখানে যদি গ্লাসের সাথে যদি কম্পেয়ার করি, গ্লাসটা সাপোজ, ঠিক আছে, গ্লাসটা সাপোজ ধরো ট্রান্সমিশন লাইন, ঠিক আছে, ট্রান্সমিট করছে, ঠিক আছে, বা ধরো যে মানে যে ছুটছে সে হচ্ছে বেসিক্যালি ট্রান্সমিটার, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে যে ট্রান্সমিট করছে, এবার গ্লাসের মধ্যে যে জলটা আছে, জলটা যখন কমে যাচ্ছে আস্তে আস্তে, জলটা কি হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি আ লস। যেটা যে পরিমাণটা আমার জলটা আমার গ্লাস থেকে উধাও হয়ে যাচ্ছে, সেই পরিমাণটা আমার লস হচ্ছে। সিমিলারলি আমার একটা লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা লং ডিস্টেন্স থেকে আমার কারেন্টটা কভার আপ হচ্ছে এ টু বি পয়েন্ট, তখন এতটা পরিমাণ যদি আমার কাছে কারেন্ট থাকে, এক বি পয়েন্টে পৌঁছানোর পর কিন্তু সেই পরিমাণ কারেন্ট থাকবে না, তার মাঝখানে স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, প্রচুর পরিমাণে লস হয়ে যাবে, ঠিক আছে। তো মাঝখানে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, রেজিস্ট্যান্স, অনেকগুলো প্যাসিভ এলিমেন্ট আছে। তো সেখানে এলিমেন্ট গুলো কিন্তু এই কারেন্ট গুলোকে, মানে এই কারেন্টের এই যেখানে ভোল্টেজ ড্রপ হতে 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 একটা পার্টিকুলার কম অ্যামাউন্টের কারেন্ট বা একটা ফিক্সড অ্যামাউন্টের ভ্যালু গিয়ে আমার পয়েন্ট বি তে পৌঁছবে। তাহলে মোটামুটি ধরো আমি যদি 100, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, ট্রান্সমিশনের জন্য না, ধরো আমি একটা ডিভাইস বানিয়েছি, ঠিক আছে। তো ডিভাইসটা হচ্ছে আমার 80 অ্যাম্পিয়ারের চলে, ঠিক আছে, 80 অ্যাম্পিয়ারের কমে কিন্তু চলে না, 80 অ্যাম্পিয়ার রেটেড মানে কারেন্ট আমার চলবে, 80 অ্যাম্পিয়ার আমাকে মিনিমাম দিতেই হবে ওটাকে চালু করার জন্য। তো 80 অ্যাম্পিয়ার বা আরেকটা হচ্ছে আমার ভোল্টেজ দেওয়া আছে ধরো যে 230 ভোল্ট, 80 অ্যাম্পিয়ার। তো এবার ধরো আমি 80 অ্যাম্পিয়ার বললাম যে আমার কারেন্ট চাই, বা কিছু একটা রেটেড ভোল্টেজ বলে দিলাম যে আমার এতটা ভোল্টেজ চাই, ঠিক আছে। তো আমি যদি জেনারেট করছি ধরো 125 অ্যাম্পিয়ার, এবার ধরো আমি ট্রান্সমিট করলাম কারেন্টটাকে ধরো 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার 100 অ্যাম্পিয়ারের লস হতে 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 আমার যেখানে এসে পৌঁছালো ডিভাইসে এসে, সেটা যদি লস হতে হতে আমার পৌঁছায় এসে 75 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমার পৌঁছায় এসে, তাহলে আমার কি ডিভাইসটা অন হবে না হবে না? রেটেড ভ্যালু থেকে কমে গেছে ধরো কারেন্টটা, মানে ডিভাইসটা চলবে না চলবে না? চলবে না ম্যাম। বলো। ম্যাম ডিভাইস তো চলবে না, ডিভাইসের যে ভোল্টেজটা দরকার তার থেকে তো কম আসছে। তার মানে কি আমার রেটেড পার্টিকুলার আমি একটা ভ্যালু যেটা মানে যেটা আমার মানে আসছে এসে পৌঁছচ্ছে, তার চেয়ে আমি অনেক কম ভ্যালু পাচ্ছি, তাহলে আমার তো চলা উচিত না। তাহলে কি হবে, আমি যদি আরো বেশি পরিমাণে কারেন্ট আমি পাঠাই, মানে মানে আমি যদি ওখানে 100-র জায়গায় যদি 125 দিয়ে শুরু করি, ঠিক আছে, একদম পয়েন্ট এ থেকে, তাহলে সেটা কমতে কমতে যদি আমার 80-তে এসে পৌঁছায় আমার এই পয়েন্ট বি তে, তাহলে আমি রেটেড কারেন্টটা পাচ্ছি। তার মানে হচ্ছে আমার এবার যে ডিভাইসটা আমার চালু হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি 80, এবার ওটার সাথে এটা ম্যাচ খাচ্ছে, আর যে আমি রিসিভ যেটা করছি সেটা অ্যাকচুয়ালি আমার রেটেডের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, সুপার ইম্পোজ করে যাচ্ছে ভ্যালুটা, তাহলে আমার ডিভাইসটা ম্যাচ হয়ে গেলে আমার ডিভাইসটা তখন চালু হওয়া আমার পক্ষে পসিবল হবে, নাহলে চালানো পসিবলই হবে না। তো এইবার এই যে এবার ধরো যে পয়েন্টে গিয়ে পৌঁছচ্ছে, সেখানে যে ট্রান্সফরমার আছে, সেই সেখানে যে মেশিন আছে, যে ট্রান্সফরমারে গিয়ে পৌঁছচ্ছে পাওয়ারটা,
তো এবার ট্রান্সফরমারের কাজটা কি হবে, ট্রান্সফরমার তো এবার পার্টিকুলার একটা ভ্যালুর উপর বেস করে সেটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করবে, ট্রান্সমিট হওয়ার পর স্টেপ ডাউন করবে, কারণ নেক্সট পয়েন্ট বি তে গিয়ে যেখানে পৌঁছাবে ট্রান্সমিট হওয়ার পর, তো সেখান থেকে তো এবার নেক্সট ডিস্ট্রিবিউশন হবে। তো তুমি ট্রান্সমিট হওয়ার পর তুমি সাপোজ যে ট্রান্সফরমারের রেটিং আছে সাপোজ পাওয়ারটা ট্রান্সমিট করেছে, সেখানে ভোল্টেজ এসে পৌঁছেছে 11 কেভিরও কম, তো সেটা কি মানে সেখান থেকে যদি ট্রান্সফরমার আরো স্টেপ ডাউন করে, তাহলে সেটা কি 440 নিচে যাবে না 440 উপরে যাবে? প্রাইমারি সাইডে 11 কেভির কমও পৌঁছেছে, সাপোজ 10 কেভি পৌঁছেছে, তো এবার স্টেপ ডাউন করে আমি চাইছি 440 ভোল্ট আমাকে মিনিমাম জেনারেট করতেই হবে, ডিস্ট্রিবিউট করতেই হবে, বা আমাকে স্টেপ ডাউন করে আমার 440 ভোল্ট আনতেই হবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে 11 কেভি কে মোটামুটি মানে স্টেপ ডাউন করলে আমি 440 ভোল্ট অ্যাপ্রক্সিমেটলি আমার আসে। এবার ধর আমার প্রাইমারি সাইডে 11 কেভির জায়গায় এসে আমার 10 কেভি বা 9 কেভি এসে পৌঁছেছে, তো এবার সেই ট্রান্সফরমারটা পক্ষে কি পসিবল সেই প্রাইমারি ভোল্টেজটাকে 440 কাছাকাছি আনা, ইয়েস অর নো? কি বললাম বোঝা গেছে কোশ্চেনটা? তাহলে আমার বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে আমাকে যদি একটা ডিভাইস বা একটা রেটেড কোনো ভ্যালুতে যদি কোনো মেশিন আমাকে চালু করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, যে রেটেড ভ্যালু যেটা আমার সেটা মেন দরকার, তো সেই রেটেড ভ্যালুতে যাতে সব ইকুইপমেন্ট বা ডিভাইস চলে সেটা যাতে চালু থাকে, তার জন্য আমার কি করতে হয়, আমার পয়েন্ট এ মানে যেখান থেকে আমি জেনারেট করছি বেসিক্যালি আমার ট্রান্সমিট করা স্টার্ট হবে, তো সেই লসগুলো কভার আপ করতে করতে যে মিনিমাম ভ্যালুটা এসে পৌঁছবে সেটা যেন ইকুইভ্যালেন্ট টু আমার রেটেড ভ্যালু অফ দ্য নেক্সট ডিভাইস হয়। তাহলে আমি কি করব, যে এখন আমি ট্রান্সমিট করছি ওভার লং ডিস্টেন্স, মাঝখানে যে প্রচুর লস কভার আপ হচ্ছে, তার জন্য যেন এফিসিয়েন্সি কমে না যায়, সেই জন্য পার্টিকুলার এফিসিয়েন্সিটা ধরে রাখার জন্য বা হাই এফিসিয়েন্সি আমার ক্যাচ করার জন্য আমি কি করে থাকি, যে আমি ট্রান্সমিটের টাইমে হাই ভোল্টেজ ট্রান্সমিশন করে থাকি, যাতে আমার লসটা যতই হোক না কেন একটা পার্টিকুলার এক্সাক্ট ভ্যালুতে এসে আমার এক পয়েন্ট নেক্সট পয়েন্টে এসে পৌঁছায়। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের রিজন ওয়াই ট্রান্সমিশন হাই ভোল্টেজে করা হচ্ছে, ওয়াই ট্রান্সমিশন ইজ ডান অ্যাট হাই ভোল্টেজ। এবার বলছে দেখো, আর সাবস্টেশন মে ইনক্লুড ট্রান্সফরমার্স টু চেঞ্জ ভোল্টেজ লেভেলস বিটুইন হাই ট্রান্সমিশন ভোল্টেজেস অ্যান্ড লোয়ার distribution voltages or at the interconnection of two different transmission voltages. Substation may be owned and operated by an electrical utility or may be owned by a large industrial or commercial customer. Generally, substations are unattended, relying on SCADA for remote supervision and control. তাহলে বলছে যে সাবস্টেশন বেসিক্যালি অপারেটও করতে পারে বা ওনও করতে পারে কে, যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইউটিলিটি, ঠিক আছে, মানে ধরো সিএসসি বা ডাব্লিউএসসি ডিসিএল, ঠিক আছে, যে কোনো ইলেকট্রিক্যাল ইউটিলিটি, তো যারা বেসিক্যালি চালায় তো তারা এটা ওনার, আর এরা বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রি বা আর হচ্ছে আর কনজিউমার সাইডে আমরা সাবস্টেশন থেকে সাপ্লাইটা পাচ্ছি, ডিস্ট্রিবিউশনটা সাবস্টেশন থেকে আমার কনজিউমার এন্ডে এসে পৌঁছচ্ছে। আর the word substation basically comes from the days before the distribution system became a grid. As central generation stations became larger, smaller generating plants were converted to distribution stations. তাহলে কি বলছে যে সাবস্টেশন কথাটার অর্থ কখন থেকে এসছে, যখন ডিস্ট্রিবিউশন সিস্টেম গ্রিডে পরিণত হয়নি তখন থেকে ওয়ার্ড সাবস্টেশনটা আমাদের শোনা যাচ্ছে। তাহলে সেন্ট্রাল জেনারেশন স্টেশন যখন আস্তে আস্তে ধীরে ধীরে যত ইয়ার্স পাস হচ্ছে তত যত আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকলো, তখন জেনারেটিং প্ল্যান্টগুলো আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন স্টেশনে কনভার্ট করে দেওয়া হলো, রিসিভিং দেয়ার এনার্জি সাপ্লাই ফ্রম আ লার্জার প্ল্যান্ট ইনস্টেড অফ ইউজিং দেয়ার ওন জেনারেটার্স। তাহলে
জেনারেটিং স্টেশন, বড় বড় যে জেনারেটিং স্টেশন, সেখান থেকে ওরা এনার্জি রিসিভ করে কাজ করছে, ঠিক আছে, পরপর কাজগুলো স্টেপ বাই স্টেপ হচ্ছে। The first substations were connected to only one power station where generators were housed and were subsidiaries of that power station. তাহলে ফার্স্ট সাবস্টেশন শুধু মানে প্রথম যে সাবস্টেশন where generators were housed, মানে পার্টিকুলার একটা সাবস্টেশনের সাথে একটাই জেনারেটিং স্টেশন কানেক্টেড থাকতো, আর সেই জেনারেটিং স্টেশনটাই পার্টিকুলারলি ওই ডিস্ট্রিবিউশন মানে ওই সাবস্টেশনটাকেই চালাতো। তো ওটা পার্টিকুলারলি ওই সাবস্টেশন চালানোর জন্য ওই জেনারেটিং স্টেশনে সব রকম মানে মানে সব রকম ব্যবস্থা করে দেওয়া থাকতো, যে জেনারেটর, ঠিক আছে, আদার যা ইকুইপমেন্ট, যা জেনারেশনের জন্য যা যা লাগবে, সেই প্রত্যেকটা ব্যবস্থা পার্টিকুলারলি ওই জেনারেটিং স্টেশনে করে দেওয়া থাকতো, পার্টিকুলারলি যাতে ওই সাবস্টেশনটাই ওই জেনারেটিং স্টেশনের আন্ডারে চলে। বাট এখন তো কি হয়, একটা সিঙ্গেল সাবস্টেশন অনেকগুলো ডিস্ট্রিবিউশন স্টেশন চালায়, বা আমরা দেখি যে মাল্টিপল ইন্টারকানেক্টেড সিস্টেমে যখন আমরা পড়ছিলাম ইন্টারকানেক্টেড স্কিমে, যে আমরা দেখছিলাম যে অনেকগুলো সাবস্টেশনের সাথে ব্যাকআপে আমাদের 2-3টে করে জেনারেটিং স্টেশন ছিল, মনে পড়ছে ইন্টারকানেক্টেড স্কিম? ইন্টারকানেক্টেড স্কিমে কি ছিল, অনেকগুলো সাবস্টেশন কানেক্টেড ছিল আমার লোডের সাথে, ঠিক আছে। তো এখন অনেক জেনারেটিং স্টেশন বা এরকম এখন অনেক ইন্টারকানেক্টেড ওয়েতে আমাদের কানেক্টেড থাকছে বলে এখন আমাদের ব্যাক সাপোর্ট হিসাবে অনেক হেল্প হচ্ছে। তো এটা একদম শুরুর দিকে কি হতো, যে একটা সাবস্টেশনকে একটা পাওয়ার প্ল্যান্টই চালাতো। তো এইবার হচ্ছে নেক্সট যেটা, সেটা আছে ক্লাসিফিকেশন অফ ইনডোর অ্যান্ড আউটডোর সাবস্টেশন। তো ক্লাসিফিকেশন অফ ইনডোর অ্যান্ড আউটডোর সাবস্টেশন বলতে কি বোঝাচ্ছে? ইনডোর বলতে বোঝাচ্ছে ইন দিস সাবস্টেশনস দ্য অ্যাপারেটাস ইজ ইনস্টলড উইদিন দ্য সাবস্টেশন বিল্ডিং। Such substations are usually for a voltage up to 11,000 volt but can be erected for 33,000 volt and 66,000 volt when the surrounding atmosphere is contaminated with impurities such as metal, corroding gases and fumes, conductive dust, etc. The switchgear on supply or primary side will consist of circuit breakers only. The auxiliaries of the indoor type of substations are, তাহলে বলছে যে এই সাবস্টেশনগুলোতে বেসিক্যালি কি হয়, যে অ্যাপারেটাসগুলো ব্যবহার করা হয় সেগুলো সাবস্টেশন মানে উইদিন সাবস্টেশনই ইনস্টল করা থাকছে। তো বেসিক্যালি এরম টাইপের সাবস্টেশন কত রেটেড ভ্যালু থাকে, আপ টু 11,000 ভোল্ট, বাট ম্যাক্সিমাম কত লিমিট অবধি টানতে পারে, 33 কেভি থেকে 66 কেভি অবধি, ঠিক আছে। যখন সারাউন্ডিং অ্যাটমসফিয়ার যদি আমার ইমপিউরিটিসে ভরা থাকে বা গ্যাস বা ফিউম বা ডাস্টে ভরা থাকে, তাহলে এই টাইপের সাবস্টেশনকে আমরা ম্যাক্সিমাম ইরেক্ট করতে পারি কত অবধি, 33 to 66 কেভি। সুইচ গিয়ার অন সাপ্লাই অন প্রাইমারি সাইড উইল কনসিস্ট অফ সার্কিট ব্রেকার অনলি। তাহলে সুইচ গিয়ার অন মানে যেগুলো সাপ্লাই সাইডে আমার, প্রাইমারি সাইডে আমার কি থাকছে, অয়েল সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করে থাকি শুধু। আর অক্সিলারিস মানে কি কি থাকছে আমার, পার্টিকুলার কি কি ইকুইপমেন্ট থাকছে আমার ইনডোর সাবস্টেশনে, স্টোরেজ ব্যাটারি থাকে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকে such as water bucket, fire extinguisher, etc. Operation of the protective gear and switch operating solenoids. Emergency lighting in substation in case of failure of supply. তাহলে কি কি থাকছে, স্টোরেজ ব্যাটারি থাকছে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মধ্যে থাকছে ওয়াটার ব্যাকেট আর ফায়ার এক্সটিংগুইশার। অপারেশনের জন্য থাকছে প্রোটেক্টিভ গিয়ারের অপারেশন করতে হচ্ছে প্রোটেক্টিভ গিয়ারের, আর সুইচ অপারেটিং সলিনয়েড থাকছে। এমার্জেন্সি লাইটিং থাকছে সাবস্টেশনে ইন কেস অফ ফেলিয়ার অফ সাপ্লাই, ঠিক আছে। আর অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন ইনডোর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাবস্টেশনস অ্যান্ড হাই ভোল্টেজ সুইচ বোর্ডস আর ফার্দার সাবডিভাইডেড ইন্টু ফলোয়িং ক্যাটাগরিজ। তো ইনডোর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাবস্টেশনকে আরো ডিভিশন বা আরো ফার্দার সাবডিভিশন বা ক্যাটাগরাইজ করা যায়। তাহলে কনস্ট্রাকশন অনুযায়ী ইনডোর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সাবস্টেশনে কি কি ভাগ হচ্ছে, ক্যাটাগরি হচ্ছে, সাবস্টেশনস অফ দ্য ইন্টিগ্রালি বিল্ড টাইপ, নাম্বার 2 হচ্ছে সাবস্টেশনস অফ দ্য কম্পোজিট বিল্ড টাইপ,
আর নাম্বার 3 হচ্ছে ইউনিট টাইপ ফ্যাক্টরি ফ্যাব্রিকেটেড সাবস্টেশন অ্যান্ড মেটাল ক্ল্যাড সুইচ বোর্ডস। তো এটা অতটা ইম্পর্টেন্ট না। তোমাদের যেটা বেসিক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে বেসিক্যালি ইনডোর সাবস্টেশনস আমরা বলতে কি বুঝি আর কি কি ইকুইপমেন্ট থাকে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ইনডোর সাবস্টেশন। তাহলে ইনডোর সাবস্টেশনে হচ্ছে বেসিক্যালি কি কি বলা হচ্ছে এই ডেফিনেশনে, এই পার্টিকুলার রেঞ্জ দিয়ে এইটুকু ডেফিনেশন লিখলেই হবে। আচ্ছা, নেক্সট যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আউটডোর সাবস্টেশন। আচ্ছা, এত অবধি কোনো রকম কারোর বুঝতে ডাউট হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। একবার দেখে নাও, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বলতে পারো। কোনো রকম কোয়েশ্চেন, কোনো রকম প্রবলেম এত অবধি? তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে হচ্ছে আউটডোর সাবস্টেশন। তাহলে আউটডোর সাবস্টেশনে কি কি থাকছে? বেসিক্যালি দু টাইপের হয়, একটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন মাউন্টেড হয়। তাহলে পোল মাউন্টেড সাবস্টেশন বলতে কি বলছি? পোল মাউন্টেড সাবস্টেশন হচ্ছে such substations are erected for mounting distribution transformers of capacity up to 250 kVA। তাহলে এই সাবস্টেশন গুলো বেসিক্যালি কত ক্যাপাসিটির জেনারেলি করা হয়? 250 kVA, কিলোভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো such substations are the cheapest, মানে এটা বেসিক্যালি অনেক চিপ বা অনেক কম লো, মানে লেস এক্সপেন্সিভ সাবস্টেশন, লো এক্সপেন্স কস্ট হয়। সিম্পল অ্যান্ড স্মলেস্ট অফ সাবস্টেশন, মানে সবচেয়ে মানে নন কমপ্লিকেটেড আর সবচেয়ে সিম্পল ওয়েতে যে ছোট সাবস্টেশনটাকে আমরা বলে থাকি সেটাকে বলছে বেসিক্যালি পোল মাউন্টেড সাবস্টেশন। আর কত থাকছে তার ক্যাপাসিটি? আপ টু 250 kVA। All the equipment is of outdoor type and mounted on the supporting structure। তাহলে সব ইকুইপমেন্ট গুলো হচ্ছে টাইপ আউটডোর আর মাউন্টেড অন দ্য সাপোর্টিং স্ট্রাকচার, মানে যে মাউন্টিংটা করা থাকে, মানে যে স্তম্ভটা করা থাকে সেটার উপরেই বেসিক্যালি ইকুইপমেন্ট গুলোকে রাখা হচ্ছে সাপোর্টিং স্ট্রাকচার হিসাবে। অফ দ্য ডিস্ট্রিবিউশন লাইন, ট্রিপল পোল মেকানিক্যালি অপারেটেড সুইচ ইজ ইউজড ফর সুইচিং অন অ্যান্ড অফ দ্য ট্রান্সমিশন লাইন। তাহলে কিরম টাইপের সুইচ ইউজ করা হচ্ছে এখানে? ট্রিপল পোল মেকানিক্যালি অপারেটেড। তো এটা একটা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয় যে কিরম টাইপের সুইচ আমরা জেনারেলি পোল মাউন্টেড সাবস্টেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো চারটে অপশন দিয়ে দেবে, যদি চারটে অপশনের মধ্যে ট্রিপল পোল মেকানিক্যালি অপারেটেড সুইচ থাকে তাহলে সেটা হয়ে যাবে কারেক্ট আনসার। তাহলে এটা একটু জাস্ট নোট ডাউন করে রাখবে যে ট্রিপল পোল মেকানিক্যালি অপারেটেড সুইচ হচ্ছে বেসিক্যালি আমরা পোল মাউন্টেড আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আচ্ছা, হাই টেনশন ফিউজ ইউনিট, ঠিক আছে। তাহলে হচ্ছে এইচটি ফিউজ ইউনিট ইজ ইনস্টল ফর প্রোটেকশন অফ হাই টেনশন সাইড, মানে হাই টেনশন বা যেখানে হাই ভোল্টেজ সাইড বা যেখানে হাই ভ্যালু বা হাই রেটেড ভ্যালুর যে সাইড গুলো যেখানে আছে ইকুইপমেন্টের, সেইগুলোর গায়ে আমরা এইচটি ফিউজ ইউনিট আমরা ইনস্টল করছি। টু কন্ট্রোল দ্য সাইড ironclad low tension switch of suitable capacity with fuses is installed. Lighting arresters are installed over the HT line to protect the transformer from the surges. Substation is at 2 or more places. তাহলে বলছে বেসিক্যালি কি কন্ট্রোল করার জন্য আয়রনক্ল্যাড লো টেনশন সুইচ বলতে আয়রনক্ল্যাড লো টেনশন সুইচ অফ সুটেবল ক্যাপাসিটি উইথ ফিউজেস ইজ ইনস্টলড। আর লাইটনিং অ্যারেস্টার হচ্ছে
যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি লাইটনিং অ্যারেস্টার আমরা কেন দিই, যখন বিদ্যুৎ চমকায় তখন কি হয়, লাইটনিং অ্যারেস্টারের কাজটা হয় যে বিদ্যুৎ যেটা চমকাচ্ছে যদি লাইনে পড়ে, সেই লাইটনিং অ্যারেস্টারটা ওই ফ্ল্যাশ লাইটটাকে ক্যাপচার করে আর্থিং এ মানে একদম পুরো গ্রাউন্ডে পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো কোনো রকম ফল্ট কারেন্টটাকে সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো করতে দেয় না। তো বেসিক্যালি লাইটনিং অ্যারেস্টার হচ্ছে সবচেয়ে উপরে ইনস্টল করা হয় অন হাই টেনশন লাইন। তাহলে আর ইনস্টলড ওভার দ্য হাই টেনশন লাইন, ওই লাইটনিং এর হাত থেকে আমরা এই লাইটনিং অ্যারেস্টারকে ইনস্টল করে রাখি। আর সাবস্টেশনটা বেসিক্যালি দুটো বা দুটোর বেশি জায়গায় আমরা আর্থিং এর হিসাবে মানে সাবস্টেশনের 2 থেকে 3টে জায়গায় সবচেয়ে বেশি আর্থিং করা থাকে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের তাহলে পোল মাউন্টেড সাবস্টেশন। নেক্সট পার্ট হচ্ছে আমাদের ফাউন্ডেশন মাউন্টেড সাবস্টেশন। তাহলে ফাউন্ডেশন মাউন্টেড সাবস্টেশনে কি কি থাকছে? These substations are built entirely in the open, and in such substations all the equipment is assembled into one unit, usually enclosed by a fence from the point of view of safety. তাহলে এই সাবস্টেশনগুলো বেসিক্যালি একটা ওপেন এরিয়াতে বিল্ড করা হচ্ছে, আর কি হচ্ছে এখানে ইকুইপমেন্ট যেগুলো থাকছে সেগুলো বেসিক্যালি একটা ইউনিটের মধ্যে এনক্লোজ করে দেওয়া হচ্ছে, একটা পার্টিকুলার সাপোজ বক্সের মতো করে বা একটা পার্টিকুলার ইউনিটের মধ্যে পুরো এনক্লোজ করে দেওয়া হচ্ছে। কিসের মাধ্যমে, মানে কি দিয়ে, একটা বেড়া করে দেওয়া হচ্ছে বাই আ ফেন্স ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সেফটি। মানে কতটা দূরত্বে রাখবে, একটা যেখান দিয়ে ফেন্স দিয়ে যে জায়গাটা দিয়ে পুরো কাঁটাতার দিয়ে যে জায়গাটা দিয়ে ঘিরে দিচ্ছে, তো কাঁটাতার দিয়ে যেখান থেকে ঘিরে দিচ্ছে সেই পয়েন্ট অফ সেফটি থেকে তার অনেকটা দূরত্বে আমরা সাবস্টেশনটাকে একটা পার্টিকুলার ইউনিটের মধ্যে ক্লোজ করে দিচ্ছি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ফাউন্ডেশন মাউন্টেড। আর কি আছে? সাবস্টেশনস ফর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ট্রান্সমিশন অ্যান্ড ফর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন অ্যাবভ 250 kVA আর ফাউন্ডেশন মাউন্টেড আউটডোর টাইপ। তাহলে ফাউন্ডেশন আমরা কাকে বলবো? বেসিক্যালি ফাউন্ডেশন মাউন্টেড হচ্ছে যেগুলো 250 কেবির উপরে যেগুলো যে সাবস্টেশনগুলো থাকে 250 অ্যাবভ 250 কেভিএ, সেগুলোকে আমরা বলে থাকছি আউটডোর সাবস্টেশন। মানে আউটডোর সাবস্টেশন অফ কি টাইপ? অফ ফাউন্ডেশন মাউন্টেড টাইপ। আর যেগুলো আমার 250 কেভিএ অবধি রেঞ্জ সেগুলো হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন টাইপ। আচ্ছা, সাবস্টেশনস ফর প্রাইমারি and secondary transmission and for secondary distribution above 250 kVA are foundation mounted outdoor type. Since equipment required for such substations is heavy, therefore sites selected for these substations must have good access for heavy transport. মানে হচ্ছে যেহেতু যে ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করে থাকছি এই পার্টিকুলার সাবস্টেশনের জন্য প্রচন্ড পরিমাণে কিন্তু হেভি হয়, মানে ওয়েট অনেক বেশি হয়, দেয়ারফর যেই সাইটগুলো সিলেক্ট করা হয় পার্টিকুলারলি এই সাবস্টেশনগুলোকে তৈরি করার জন্য, তো সেই সাইটগুলোর কি কি পয়েন্ট মানে অ্যাক্সেস পয়েন্ট কি ভালো থাকতে হবে? ট্রান্সপোর্টেশন। কারণ যদি ইকুইপমেন্ট কোনো রকম খারাপ হয়, রিপেয়ারমেন্টের জন্য যদি ইকুইপমেন্টকে কিছুদিনের জন্য বাইরে পাঠাতে হয়, তাহলে গুড ট্রান্সপোর্টেশন সিস্টেম দেওয়া নেওয়া করার জন্য ডিভাইস বা মেশিনসগুলোকে সেই সাইটেই আমি সিলেক্ট করে সাবস্টেশনটাকে আমি ইনস্টল করব বা তৈরি করব, যেখান থেকে আমার ট্রান্সপোর্ট করতে আমার ইকুইপমেন্টগুলোকে বা মেশিনগুলোকে খুব ইজি হবে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ফাউন্ডেশন মাউন্টেড সাবস্টেশন। নেক্সট কি বলছে? নেক্সট পার্ট হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, এত অবধি কোনো ডাউট আছে আউটডোর সাবস্টেশন নিয়ে? এটা থিওরিটিক্যাল পার্ট, এটা ডিফিকাল্ট কিছু নেই। তাহলে এবার আমরা যাচ্ছি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে।
তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি আছে? অ্যাডভান্টেজ হচ্ছে আউটডোর সাবস্টেশনের all the equipments is within view and therefore fault location is easier. তাহলে যেহেতু সব ইকুইপমেন্ট উইদিন ভিউ থাকে, মানে আমার একটা ফেন্সের মধ্যে, একটা বেড়ার মধ্যে, একটা কাটা ফেন্সের মধ্যে যেহেতু আমি পুরো সাবস্টেশনটাকে ইনস্টল করছি, সেই জন্য আমি উইদিন ভিউ আমি সব দেখতে পাচ্ছি কোথায় কি কি আছে, কি কি নেই, কোথায় কি মানে গন্ডগোল হচ্ছে বা কোনো রকম যদি আমি কাউচ করে থাকি, তাহলে ফল্ট লোকেশন খোঁজা আমার অনেক বেশি ইজিয়ার কম্পেয়ার টু ইনডোর সাবস্টেশন। আর এক্সটেনশন অফ দ্য ইনস্টলেশন ইজ ইজিয়ার ইফ রিকোয়ার্ড। যেহেতু একটা এনক্লোজড ইউনিটের মধ্যে আমি জিনিসটাকে পুরো তৈরি করছি, তার ফলে কি হচ্ছে, যেটা লিমিটেড এরিয়া আমার লাগছে, তো লিমিটেড এরিয়ার যদি বেশি আমাকে আরো মানে এরিয়া বাড়াতে হয়, যে মনে হচ্ছে লিমিটেড এরিয়া ক্রস করতে পারে কোনো ডিভাইস বা মেশিন, আমাকে যদি ইনস্টল করতে হয় আরো ফার্দার ফিউচারে, তখন কি করতে পারি, যে যেহেতু আমরা অনেকটা আরো জায়গা এক্সট্রা ছেড়ে রাখা থাকে ফেন্সের থেকে, তো সেই জায়গাটা আমরা ইনস্টল করতে পারি, মানে ব্যবহার করতে পারি ফার্দার ইনস্টলেশনের জন্য। তো এক্সটেনশন করা আমার পক্ষে অনেক ইজি হয় আউটডোরের ক্ষেত্রে। আর টাইম রিকোয়ার্ড ইন ইরেকশন অফ সাচ সাবস্টেশন ইজ লেসার। যেহেতু আমার সাবস্টেশন সাইজটা মানে কম্পারেটিভলি ইনডোরের থেকে কিছুটা কম হচ্ছে, তো এক্সটেনশন করেও যে সময়টা লাগছে আমার এক্সটেন্ড করতে সাবস্টেশন, সেটা অনেকটা কম। দ্য স্মলার অ্যামাউন্ট অফ বিল্ডিং মেটেরিয়ালস স্টিল কনক্রিট ইজ রিকোয়ার্ড। তাহলে স্মলার অ্যামাউন্ট অফ বিল্ডিং মেটেরিয়াল স্টিল কনক্রিট ইজ রিকোয়ার্ড, যে স্মলার মানে কম পরিমাণে যে বিল্ডিং মেটেরিয়াল যেগুলো লাগে আমার একটা সাবস্টেশনকে তৈরি করার জন্য, সেটা একটা আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে অনেক পরিমাণে কম লাগছে। কেন? যেহেতু আমার লিমিটেড এরিয়া আমি ইউটিলাইজ করছি সাবস্টেশনটাকে কনস্ট্রাক্ট করার জন্য। আচ্ছা, এগুলো হয়ে যাচ্ছে বেসিক অ্যাডভান্টেজ অফ আউটডোর সাবস্টেশন ওভার ইনডোর সাবস্টেশন। তো ইনডোরের এটা বেসিক, মানে ইনডোরের রেসপেক্টে এগুলো আউটডোরে আমাদের অনেক অ্যাডভান্টেজ আছে। তো আউটডোরে এই 4টে পয়েন্ট হচ্ছে বড় অ্যাডভান্টেজ কম্পেয়ার টু ইনডোর। কিন্তু আবার আউটডোরে কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে ওভার ইনডোর ইনস্টলেশন। সেগুলো কি? দ্য ভ্যারিয়াস সুইচিং অপারেশনস with the isolators as well as supervision and maintenance of the apparatus are to be performed in the open air during all kinds of weather. মানে বলতে চাইছে যে কোনো ওয়েদারের জন্য, যে কোনো পরিমাণ ওয়েদার, বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক না কেন, যেহেতু আমার ওপেন এয়ারে পুরো সাবস্টেশনটা খোলা থাকে, তো ওপেন ওয়েদারের বা ওপেন এয়ারের মধ্যে যেহেতু আমার সাবস্টেশনটা পুরো রাখা থাকে, তো কি হচ্ছে যে সুইচিং অপারেশন যেগুলো আমার যদি কোনো রকম ইন্সপেকশন করতে হয় বা কোনো রকম যদি আমাকে রিপেয়ারমেন্ট করতে হয়, সেগুলো সুপারভিশনের জন্য, আমাকে মেনটেনেন্সের জন্য আমাকে অ্যাপারেটাস গুলো বা ইকুইপমেন্ট বা যে ডিভাইস গুলো আমার সাবস্টেশনে ইনস্টল করা আছে, সেইগুলোকে আমি যে কোনো ওয়েদারে সেই জায়গাতেই ঠিক করতে হবে উইদিন ওপেন এয়ার। তো এটা হয়ে যাচ্ছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ফর আউটডোর সাবস্টেশন। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট ডিসঅ্যাডভান্টেজ কি আছে? নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোর স্পেস ইজ রিকোয়ার্ড ফর দ্য সাবস্টেশন। মোর স্পেস কেন বলছে মোর স্পেস ইজ রিকোয়ার্ড? কারণ হচ্ছে যে আমাকে কিছুটা পরিমাণ এরিয়া আবার ছেড়ে রাখতে হচ্ছে যদি এবার ফিউচারে কখনো আরো ফার্দার ইনস্টলেশন আমাকে করতে হয় কোনো মেশিনের, তার জন্য আমার আরো অনেকটা পরিমাণ জমি আমাকে ফেন্সের ভিতরেও ছেড়ে রাখতে হচ্ছে। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। প্রোটেকশন ডিভাইসেস আর রিকোয়ার্ড টু বি ইনস্টল ফর প্রোটেকশন এগেনস্ট লাইটনিং সার্জেস। তো লাইটনিং অ্যারেস্টার যেটা বললাম আমরা ইনস্টল করে থাকছি সাবস্টেশনের ক্ষেত্রে, তো এক্সট্রা করে আমাকে লাইটনিং অ্যারেস্টার ইনস্টল করতে হচ্ছে ফর আউটডোর সাবস্টেশন। আর দ্য লেন্থ অ্যান্ড কন্ট্রোল কেবলস, দ্য লেন্থ অফ কন্ট্রোল কেবলস রিকোয়ার্ড ইজ মোর। তো কন্ট্রোল কেবল যেগুলো আমরা ব্যবহার করে থাকি তাদের লেন্থ সে অনুযায়ী আমার অনেক পরিমাণে বেশি লাগছে কম্পেয়ার টু ইনডোর সাবস্টেশন। তাহলে লেন্থ অফ কন্ট্রোল কেবল যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা আমার আউটডোর সাবস্টেশনে অনেক পরিমাণে বেশি লাগে কম্পেয়ার টু ইনডোর সাবস্টেশন। তাহলে এইগুলো হয়ে যাচ্ছে আমাদের বেসিক ডিসঅ্যাডভান্টেজ অফ আউটডোর ইনস্টলেশন। তো এগুলো হয়ে যাচ্ছে আমাদের 4টে পয়েন্ট বেসিক ডিসঅ্যাডভান্টেজ, আর তার আগে দেখলাম আমরা 4টে অ্যাডভান্টেজ। তো এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু আসে, এগুলো আসবেই, 4 to 5 মার্কস থাকে।
তো এইগুলো ভালো করে পড়বে, এই জায়গাগুলো, এগুলো খুব ইজি মনে রাখা। তো এখান থেকে একদম ফুল মার্কস মানে একদম পাওয়া কোনো ডিফিকাল্টি নেই এই জায়গাগুলো। এত অব্দি ক্লিয়ার আছে? অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, আউটডোর ইনডোর সাবস্টেশন, আর সাবস্টেশন কাকে বলে সেটাকে নিয়ে এত অব্দি ক্লিয়ার কিনা দেখো। তাহলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে কি আছে? সাইট সিলেকশন, ঠিক আছে, সিলেকশন এন্ড লোকেশন অফ সাইট। তাহলে কিভাবে সিলেকশন করব এটাই আজকে এত অব্দি পড়াবো, ঠিক আছে, সিলেকশন এন্ড লোকেশন অফ সাইট। তাহলে অ্যাক্সেস রোড টু দ্য সাইট ফর স্মুথ মুভমেন্ট অফ কনস্ট্রাকশন মেশিনস, equipment and transformers, good roadways to the construction site and shorter distance to the railhead are desired. তাহলে রোড যেখানে আমি তৈরি করছি, যেখানে আমার ট্রান্সপোর্ট করতে সুবিধা হবে, ডিভাইসগুলোকে দেওয়া নেওয়া করতে সুবিধা হবে, ইকুইপমেন্টগুলোকে তুলতে সুবিধা হবে, তো অলওয়েজ একটা ভালো রোড চাই যেটার মধ্যে দিয়ে আমার ট্রান্সপোর্ট করতে সুবিধা হবে, আর রোডটাও যেন স্মুথ থাকে, মানে খুব রাফ বা কনজেস্টেড রোড যেন না হয়, ঠিক আছে। তা কনস্ট্রাকশন মানে রোড বেজের কনস্ট্রাকশন যেন ভালো হয়, মানে পাথর ভাঙা, মানে খুব খড়খড়ে রাস্তা বা এরকম রাস্তায় যেখানে মাঝখানে গাড়ি ট্রান্সপোর্ট করতে গিয়ে গাড়ির চাকার ক্ষতি হতে পারে, এরকম টাইপের আমরা রোড সাইডে কিন্তু এই টাইপের সাবস্টেশন ইনস্টল করব না। আর যেখান থেকে আমার ইকুইপমেন্ট যেখান থেকে আমার ট্রান্সপোর্ট করতে ইজি হবে, মানে ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট করার জন্য যে মিনিমাম টুকু টাইম লাগবে সেইটুকু ট্রান্সপোর্ট করার জন্য আমার যে টাইমটা দরকার সেটা মেনটেন করেই আমি একটা সাবস্টেশনকে ইনস্টল করব, ঠিক আছে। দ্য সাইট শুড বি চোজেন টু অ্যাভয়েড সয়েল ফিলিং, আর্থ রিমুভাল, মানে যে জায়গায় সবসময় মাটি খোঁড়া কাজ হয় বা সব সময় মানে কাদা কাদা মাটির যেখানে প্রবণতা বেশি থাকে সেই সব মাটির আমাকে অ্যাভয়েড করাই উচিত ইনস্টলেশনের জন্য। The requirement of soil filling and earth removal takes time and increases the total cost of substation. The requirement of soil filling বলতে রিকোয়ারমেন্ট এই যে যখন আর্থ রিমুভ করছি, মানে যখন মাটি খুঁড়ছি, তো এইটা করতে কি হচ্ছে আমার প্রচুর পরিমাণে টাইম নষ্ট হচ্ছে। তো এর ফলে কি হতে পারে, যদি আমি এরম জায়গায় কখনো ইনস্টল করি তার ফলে আমার সাবস্টেশনে কস্টিং বেড়ে যায় এই সব জায়গায়। হেন্স তখন আমরা কি করছি, হিস্টোরিক্যাল ডেটা অফ দ্য ওয়ার্স্ট ফ্লাড ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট টু অ্যাভয়েড ওয়াটার লগিং অফ দ্য সাবস্টেশন ইন কেস অফ পসিবিলিটি অফ ফ্লাড। তাহলে এমন এরিয়াতে আমরা কখনোই সাবস্টেশনকে ইনস্টল করব না যেখানে ফ্লাড প্রোন এরিয়া বা যেখানে বন্যা হওয়ার চান্সেস খুব হাই। তো এইটা হচ্ছে আমাদের মেন মাথায় রাখতে হবে। Floodplains and wetlands are avoided, are atmospheric conditions like salt and suspended chemical contaminants influence selection of equipment and maintenance requirements. তাহলে বেসিক্যালি কি হচ্ছে, ফ্লাড প্লেন আর ওয়েটল্যান্ড যেগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে থাকি। তো অ্যাটমসফেরিক কন্ডিশন যেরকম সল্ট আর সাসপেন্ডেড কেমিক্যাল কন্টামিনেন্ট যেগুলো থাকে সেইগুলো যাতে আমার ইকুইপমেন্টের উপর পড়ে যাতে কোনো রকম ভাবে কোনো প্রবলেমস না ক্রিয়েট করে বা ডিভাইস কখনো খারাপ না হয়ে যায়, তো সেরকম টাইপের এরিয়া আমরা অ্যাভয়েড করবো। অ্যাটমসফেরিক কন্ডিশনে যেখানে বেশি লবণ, যেই ওয়েদারে বেশি লবণ পাওয়া যেতে পারে, মানে সমুদ্রের ধারে বা এরকম টাইপের ওয়েদারে কিন্তু আমরা এরকম টাইপের সাবস্টেশন তার কাছাকাছি করা কখনো মানে ইনস্টল করার কথা ভাববো না, কারণ ওরকম ওয়েদারে যেহেতু আমাদের হাওয়ার মধ্যে লবণ পায়, তো এবারে ফলে কি হতে পারে ইকুইপমেন্টের উপর সেই পরিমাণ লবণ পড়ে জিনিসগুলো খারাপ হয়ে যেতে পারে। তো এরকম টাইপের ওয়েদার আমরা অ্যাভয়েড করবো ফর সিলেকশন সাইট। তো ইন্টারফারেন্স উইথ কমিউনিকেশন সিগন্যাল,
the construction company has to take permission from the appropriate authority. তাহলে কমিউনিকেশন সিগন্যালের সাথে যে কনস্ট্রাকশন কোম্পানি কাজ মানে কনস্ট্রাকশন কোম্পানি যেখানে আমাদের ইনস্টল করছে, তো সে কমিউনিকেশন সিগন্যাল যে পাশে যদি আরো কোনো সাবস্টেশন থাকে সেটার পারমিশন নিয়ে তাদের থেকে পারমিশন নিয়ে তারপরেই আমরা নেক্সট আরেকটা জায়গায় তার কাছাকাছি একটা সাবস্টেশন গড়তে পারি। তো কারণ হচ্ছে যেখানে আরেকটা যদি পাশে কোনো অন্য সাবস্টেশন থাকে, তো সেই কমিউনিকেশন সিস্টেমের সাথে আমাদের যে ট্রান্সমিশন লাইন সেখানে নিতে হবে যদি কোনো তার পাশাপাশি বা কাছাকাছি কোনো সাবস্টেশন থাকে যেটার মধ্যে কমিউনিকেশন সিগন্যাল ইন্টারফারেন্স হওয়ার চান্সেস হাই আছে আমার সাবস্টেশনের যেটা আমি কনস্ট্রাক্ট করব। তো সেটার পারমিশন নিয়ে আমি তারপর আমার মানে সেই সাইটে আমার কনস্ট্রাকশন স্টার্ট করব, রেডি করব। লাস্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর অফ পার্টিকুলার কনসার্ন স্পেশালি ফর ultra high voltage system at 765 kV 1200 kV or above। তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যেখানে আমার বেশি প্রয়োজন মানে মানে হাই ভোল্টেজ ট্রান্সমিশন যে জায়গায় আমার বেশি প্রয়োজন 765 বা 1200 kV or above, তো সেরকম জায়গায় আমাকে দেখেই মানে যেখানে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড আমার বেশি পরিমাণে পৌঁছতে পারে বা স্প্রেড হতে পারে সেরকম জায়গা দেখে মানে অ্যাবভ 765 কেবির উপরে আমি মানে করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সেরকম এরিয়া দেখে সিলেকশন দেখে আমি সাবস্টেশনকে ইনস্টল করব। তো এটা হয়ে যাচ্ছে আমাদের বেসিক সিলেকশন আর লোকেশন সাইট অফ সাবস্টেশন। তো আজকে হচ্ছে আমি সিলেকশন আর লোকেশন অফ সাবস্টেশন অবধি রাখছি, তোমরা এত অবধি নেক্সট দিন ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে সাবস্টেশন কাকে বলছি, তার অ্যাডভান্টেজ কত টাইপের আছে, ঠিক আছে, ইনডোর আউটডোর, ঠিক আছে, আউটডোরের টাইপগুলো পড়বে আর সিলেকশন অফ সাইট আর আউটডোরের আর ইনডোরের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এত অবধি ভালো করে পড়ে রাখবেন। নেক্সট দিন থেকে আমি সিম্বল দিয়ে স্টার্ট করবো। ওকে, ওকে ঠিক আছে। ম্যাম।